রাইতে আমার মাথার কাছে কে জানি আইসা করে আসছে দাদা। ভয়ে কখনো গা ছমছম করে উঠবে। ওমা মোহন, তোমার গলায় এই নাকি? এটা করতে এলো, আশ্চর্য বিষয়। কখনো শিউরে উঠবে সারা শরীর। এমন বিলাইয়ের কথা তো শুনি নাই। খাবারও খাইবো, আবার থালাও ডাকনা দিয়া যাইব। ভাববেন এও কি সম্ভব? এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী। ছেলেটি একটা দৈনিক পত্রিকায় কাজ করে। পত্রিকায় কাজের প্রচন্ড চাপ আর নানা রকম ঝামেলা থাকা সত্ত্বেও তার মুখে হাসির কমতি নেই। ভীষণ ভালো মনের এই ছেলেটা সবসময় চেষ্টা করে অন্যদের সাহায্য করতে, মানুষের প্রতি সহানুভূতি দেখাতে। আর এসব কারণে অফিসের সবাই তাকে খুব পছন্দও করে। তার আরো একটা ভালো দিক হচ্ছে সে কুসংস্কারে একেবারেই বিশ্বাস করে না। পত্রিকায় কাজ করতে গিয়ে কত রকম খবরেরই তো মুখোমুখি হতে হয়। 2 মাথাওয়ালা গরু, 4 পাওয়ালা মানুষ জন্মানোর মতো কত উদ্ভট সব ঘটনা। আরো আছে অলৌকিক সব ঘটনা। কোন পীর বাবা পানির উপর দিয়ে হাঁটতে পারে, কে দাবি করেছে অদৃশ্য হয়ে যেতে পারে। সব ঘটনারই পেছনে খোঁজ করলে দেখা যায় আসলে অলৌকিক কিছুই নেই। হয় কেউ একজন সবাইকে মিথ্যা বলে বোকা বানানোর জন্য এসব বানোয়ার দাবি করছে। আবার কিছু কিছু ঘটনা এমনও ঘটে যেগুলো শুনতে অলৌকিক মনে হলেও আসলে সেগুলোর পেছনে যৌক্তিক বৈজ্ঞানিক কারণ আছে। হাসান তাই বেশিরভাগ সময় এ ধরনের খবর শুনলে হেসেই উড়িয়ে দেয়। সেদিন অফিসে ঢুকতেই ঘটল একটা মজার ঘটনা। কেমন আছেন রহিম কাকা? সব খবর ভালো তো? এই তো বাবা, ভালো আছি। আপনার ছেলেটার না জ্বর হয়েছিল, ও কেমন আছে এখন? ডাক্তারের কাছে নিয়েছিলেন তো সেদিন? ওই দিন বিকেল বেলায় নিছিলাম, এখন ভালোই আছে, খাওয়া দাওয়া করতেছে। বাহ, খুব ভালো খবর তো। হাই সোহেল, কি খবর? ওইদিকের কোনো খবর টবর আছে নাকি? আরে হাসান ভাই, আজকের দিনটা ভালো, তেমন কোনো খারাপ খবর নেই। তবে একটা উদ্ভট খবর যদি চান দিতে পারি। উদ্ভট খবর? তা খবরটা কি? খবর হলো ইন্দ্রজাল। ইন্দ্রজাল? হ্যাঁ, ইন্দ্রজালের প্রভাব শুরু হয়েছে দেশে। হেয়ালি কম করো, কি হয়েছে খুলে বলো তো। হ্যাঁ, আমি জানতাম এটা শুনলে আপনি এভাবে রিয়াক্ট করবেন হাসান ভাই, তাই আপনাকে একটু খেপাচ্ছিলাম। আসল ঘটনা হলো নতুন এক উড়ন্ত বাবার সন্ধান পাওয়া গেছে। তিনি নাকি যে কোনো জিনিসপত্রকে শূন্যে ভাসিয়ে রাখতে পারেন, আর ওনার নাকি নিজেরও ওড়ার ক্ষমতা আছে। এসব ফালতু খবর কোথায় পেলে বলো তো? আরে আমাদের পানিডাঙ্গার স্থানীয় প্রতিনিধি ফোন করে জানালো দলে দলে লোক নাকি জড়ো হচ্ছে সেই বাবার কাছে ফু আর দোয়া নিতে। সবাই ফু নিয়েই শেষ। ঘটনা যাচাই করে দেখার মতো লোক একজনও পাওয়া যাবে না। কেন যে মানুষ বোকার মতো এসব ফালতু খবরে বিশ্বাস করে? কি করব এখন? ব্যাপারটা নিয়ে একটু খোঁজ খবর করবো নাকি? আরে ধুর, এ সমস্ত জিনিসের পেছনে ফালতু সময় নষ্ট করার কোনো মানেই হয় না। অনেক দেখেছি এসব, হুজুগ ছাড়া আর কিছুই না। এ ধরনের সব ঘটনাতেই খেয়াল করলে দেখো, কিছুদিন মানুষ একটা বাবাকে নিয়ে খুব মাতামাতি করে, তার কাছ থেকে ফু আর পানি পড়া, তেল পড়া নিতে একদম লাইন দিয়ে দেয়। তার কিছুদিন পরে যেন সেই বাবার সব ক্ষমতা শেষ হয়ে যায়, তাকে নিয়ে আর কোনো খবর শোনা যায় না। তাহলে কি তিনি তখন অলৌকিক কাজকর্ম সব বন্ধ করে দেন? ভেবে দেখো, বাংলাদেশে গত 30 বছরে মোট কতজন এমন বাবার সন্ধান পাওয়া গেছে যাদের অলৌকিক ক্ষমতা আছে? সবাইকে যোগ করলে সংখ্যাটা অনেক বেশি, তাই না? তাহলে এখন কোথায় তারা? 10 বছর আগে যে লোকটার অলৌকিক ক্ষমতার কথা শুনেছি, এখন আর তার কোনো কথাই শোনা যায় না। কেন? সেটাই। তাদের সব ক্ষমতা কি শেষ হয়ে গেছে? যার ক্ষমতা আছে তার তো সারা জীবনই থাকার কথা, তাই না? তাহলে বাংলাদেশের এত সমস্যা তারা সমাধান করে দিচ্ছে না কেন? আসল কথা হলো এই সব ঘটনাই ভুয়া। তবে শোনো, মানুষের আবেগকে ব্যবহার করে তাদের ঠকিয়ে নিজেদের লাভ হাসিলের জন্যই এসব করা হয়। মূল কথা টাকার জন্য। এদেরকে গুরুত্ব দেয়া হয় বলেই এসব ঠকবাজদের সংখ্যা ধীরে ধীরে এত বেড়ে গেছে। এগুলো নিয়ে কখনো নিউজ করবে না। ওকে হাসান ভাই, সব অলৌকিক ঘটনাই কি মিথ্যা? আরে রূপম, তুমি কখন এলে? এই তো মাত্র। বলুন না হাসান ভাই, অলৌকিক বলতে কি কিছুই নেই?
সবই কি মিথ্যা? নিশ্চয়ই। তুমি নিজের চোখে কখনো কাউকে অলৌকিক কিছু ঘটাতে দেখেছ? হ্যাঁ, দেখেছি। তাহলে সেগুলোও ছিল কোনো একটা লোক ঠকানোর খেলা, বুঝেছ? আমার মনে হয় কি জানেন হাসান ভাই, যাদের সত্যি কোনো অলৌকিক ক্ষমতা আছে তারা কখনো মানুষকে এভাবে খবর দিয়ে সেটা প্রচার করে না। তারা থাকে লোকের চোখের আড়ালে, লুকিয়ে। শুধু ভণ্ডরাই এভাবে প্রচার করে বলেই আমরা শুধু তাদেরই দেখতে পাই, কিন্তু আসল লোকদের দেখা আমরা কখনই পাই না। রূপম নামের ছেলেটির এমন আচরণে হাসান বেশ একটু অবাক হয়ে যায়। রূপম তার চেয়ে বেশ জুনিয়র। রূপমকে সবাই চুপচাপ প্রকৃতির ছেলে বলে জানে। কাজের বাইরে সে অন্য কথা সাধারণত খুব একটা বলে না। মনে হয় সারা পৃথিবীর প্রতি তার কেমন একটা উদাসীনতা রয়েছে, যেন সে কাউকেই পাত্তা দেয় না। তার এমন অ্যাটিটিউড অফিসের অনেকে একেবারেই পছন্দ করে না। এমনকি সে অনেকবারই অনেক বিপদে পড়েছে তার এমন আচরণের কারণে। কিন্তু রূপমের যেন কোনো তোয়াক্কাই নেই। সোহেলও বেশ একটু অবাক হয়েছে রূপমকে এভাবে কথা বলতে শুনে, কিন্তু একটু পরেই সে ঠোঁট উল্টিয়ে নিজের কাজ করতে চলে গেল। হাসান কিন্তু ব্যাপারটা উড়িয়ে দিতে পারল না। হাসান মনে মনে ভাবল, রূপমের সাথে একদিন সময় করে কথা বলতে হবে ব্যাপারটা নিয়ে। ছেলেটার মাঝে কিছু সমস্যা আছে, যেন সে একটু এলোমেলো। সে যে এতটা গুছিয়ে কথা বলতে পারে হাসান তা আগে ভাবতেই পারেনি। হঠাৎ করেই হাসানের মনে হলো রূপমের মাঝে কেমন যেন একটা অদ্ভুত বিষণ্ণতা আছে, যেন সে অনেক গভীর কোনো কথা নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। একটা সহমর্মিতা বোধ জেগে উঠল তার মাঝে। কেউ কোনো সমস্যায় থাকলে সাধারণত হাসান সেটা এড়িয়ে যায় না। অনেক সময় সামান্য দরদ মাখা কথাও মানুষের জীবনে ঔষধের মতো কাজ করতে পারে। অনেক সময় মানুষের শুধু একজন বন্ধুর মতো শ্রোতা প্রয়োজন হয়। দুদিন পরের কথা, নাইট ডিউটিতে সেদিন হাসান আর রূপম দুজনেই আছে। এত রাত্রে অফিসে বাড়তি লোক নেই, শুধু প্রয়োজনীয় লোকগুলোই অফিস করছে। শেষ নিউজটা ছেড়ে দিয়ে হাসান রূপমকে চা খেতে ডাকল। রূপম সাধারণত একা একাই বসে চা খায়, কারোর ডাকে তেমন সাড়াও দেয় না। সেদিন তেমন আপত্তি করল না, বরং যেন একটু আগ্রহ নিয়েই চা খেতে এলো। হাসান ওর সাথে টুকটাক আলাপ করে ওর ব্যাপার জানবার চেষ্টা করছিল। রূপম অনেকক্ষণ চুপ করে রইল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, হাসান ভাই, আমি জানি আপনারা আমার সম্পর্কে কি ভাবেন। আমি খুব সহজে কারোর সাথে মিশতে পারি না, তবে আমি আপনাকে খুব পছন্দ করি। আমার দেখা খুব ভালো একজন মানুষ আপনি। আমিও তোমাকে খুব ভালো একটা ছেলে বলেই ভাবি রূপম। তবে তুমি একটু চুপচাপ থাকো বলেই হয়তো অনেকে তোমাকে বুঝতে পারে না। আচ্ছা, সেদিন তুমি একটা কথা বলেছিলে, তোমার নিজের চোখে দেখা অলৌকিক ঘটনা। ব্যাপারটা কি আমাকে খুলে বলো তো। আমি জানি আপনি এসবে বিশ্বাস করেন না, কিন্তু আমি বিশ্বাস করি। কারণ আমার নিজের জীবনে এমন সব ঘটনা ঘটতে দেখেছি যেগুলো কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। আমিও ভেবেছিলাম আপনাকে কয়েকটা ঘটনা বলবো, হয়তো আপনি বুঝতে পারবেন আসলে কি হয়েছিল। অবশ্যই, আমি চেষ্টা করব। তুমি বলো। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। ঠিক আছে, একবারে প্রথম থেকেই বলি। অনেক লম্বা গল্প, এত কথা শুনতে গিয়ে আবার বোর হয়ে যাবেন না তো? আরে মোটেই না, এমনিতেও টানা এতক্ষণ কাজ করে একটু রিল্যাক্স করা দরকার ছিল। তোমার গল্প শুনতে ভালোই লাগবে, সময়টাও কেটে যাবে। তুমি প্রথম থেকে বলো। রূপম হাসানকে তার ছোটবেলার গল্প শোনাতে শুরু করলো। গল্পটা ঠিক তার নয়, তার কাকার গল্প। রূপমের পুরো নাম রূপম সরকার। সে বেড়ে উঠেছে গ্রামে। গ্রামের ছেলে হলেও তাদের পরিবার বেশ সচ্ছল, কোনো কিছুর অভাব ছিল না তাদের পরিবারে। রূপমের বাবা কাকারা সবাই একসাথে যৌথ পরিবারে থাকত। রূপমের বাবাই ছিল ভাইদের মধ্যে সবচেয়ে বড়, আর রূপমের সবচেয়ে ছোট কাকার নাম ছিল মোহন। মোহন কাকা একটু বোকা ধরনের মানুষ ছিল। তার অন্যান্য ভাইরা সবাই কিছু না কিছু কাজকর্ম করে ভালোই আয় রোজগার করত, কিন্তু মোহন কাকা কিছুই করত না। সে সারাদিন শুধু ঘুরে বেড়াতো আর মাছ ধরত। ভবঘুরের মতোই ঘুরে বেরিয়ে তার সময় কেটে যেত। এটা নিয়ে সবাই তাকে কথা শোনালেও সে কিছু বলতো না। রূপম বাবার কাছে শুনেছে মোহন কাকা ছিল সহজ সরল মানুষ, প্যাচখোঁজ বুঝত না। কিন্তু একটা জিনিস তার ছিল,
সে ছিল দুর্দান্ত সাহসী। যে কাজ সুস্থ বুদ্ধির মানুষ সাহস করে কখনো করতে যাবে না, সেই কাজ সে অবলীলায় করে ফেলত। এটা নিয়েও তার পরিবারের সবাই তাকে বকাঝকা করত, কিন্তু মোহন কাকা কোনো কিছুকেই পাত্তা দিত না। একবার একটা ঘটনা ঘটল। গ্রামের বাড়িতে ঝোপ জঙ্গলের এলাকায় সাপখোপের বেশ উপদ্রব থাকে। রূপমের বাড়ির উঠানে সেরকম একটা সাপ দেখা গিয়েছিল, বিষাক্ত সাপ। সবার প্রথমে সাপটাকে দেখে রূপমের বাবা চিৎকার করে সবাইকে ডাকেন। সবাই তো প্রচন্ড ভয় পেয়ে হইচই করতে লাগলো। কেউ সাহস করে সাপটাকে মারতে গেল না। ওঝাকে ডেকে আনার কথা বলতে লাগলো রূপমের বাবা। এমন সময় মোহন কাকা গিয়ে কোন ফাঁকে যেন খপ করে ধরে ফেললো সাপটার গলা। আশ্চর্যের ব্যাপার হলো, সাপটাও তাকে কিছু করতে পারল না, শুধু ফোঁস ফোঁস করতে লাগলো। কিন্তু এমন ভাবে ঘাড় চেপে ধরা হয়েছিল যে কামড়ও দিতে পারল না। মোহন কাকা এই অবস্থায় ওটাকে নিয়ে দৌড়ে চলে গেল জঙ্গলের দিকে। সবাই ভয়ে আতঙ্কে চিৎকার করে তাকে ডাকছিল। জঙ্গলের ভেতর থেকে সে বেঁচে ফিরে আসতে পারবে কিনা কে জানে। অনেক সময় পার হয়ে যাবার পর ইয়া বড় একটা হাসি মুখ নিয়ে মোহন কাকাকে বের হয়ে আসতে দেখা গেল। ওই যে, ওই তো মোহন। এই মোহন, এদিকে আয়, শিগগির আয়। দাদা, সাপটা সাইডে দিয়ে আইলাম, আর ভয় নাই। সাইডে দিয়ে আইলি মানে? তুই ওটা ধরতে গেলি কেন? এ কিরম কাজ করলি তুই? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো? আরে ভয় পায় না তো দাদা, আমার কিছু হয় নাই। ভয় পাওয়ার মতো কাজ করলি ভয় পাবো না? তোর কি দরকার ছিল সাপটারে ধরতে যাওয়ার? যদি কামড় দিত? না ধরলেও তো কামড় দিতে পারতো। আমি এমন ভাবে ধরছি যেন মাথা না ঘুরাইতে পারে। আমরা ওঝাটাকে নিয়ে আসতাম, তুই এমন কারবার করিস, আমরা তো ভয়ে মরতাছি। দাদা, তোমরা তো ওরে মাইরিয়া ফেলতা, সাপ মারলে পাপ হবে না, তাই আমি এমন করলাম সাপটা যাতে মারতে না হয়, আবার আমরাও যেন বিপদে না পড়ি। জঙ্গলের অনেক ভিতরে সাইডে দিয়ে আইছি, আর ফিরত আইবার পারবো না। তোর যদি কিছু হইতো? কিছু হয়নি তো, এত ভয় পাও কেন তোমরা? অত কিছু বুঝি না বাপু, তুই একটু বেশি সাহস দেখাস। কিন্তু এইটারে বলে বেকুবি সাহস। বেকুবের মতো নিজের পরানটারে দেওয়ার কোনো মানে আছে ক? আর কখনো যেন এমন কাজ করতে না দেখি। সাপটারে তোর ভয় করলো না? ভয় করবে কেন? আমি সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াই, কোনোদিন তো আমারে কিছু করে নাই। আর আজ বাড়িতে ঢুকে গেছে বইলা আমরা সাপটারে মাইরে ফেলবো? ভালোর জন্যই কইতাছি, অত বেশি সাহস ভালো না রে। আজ থেকে তোরে চোখে চোখে রাখতে হইব। সাপের রাগ অনেক বেশি, তুই জানোস না? দাদা, আমারও কিন্তু অনেক রাগ বেশি, আমার ক্ষতি করা তো সহজ না। এই রকমই ছিল মোহন কাকা। মনে ভয় ডর একদমই ছিল না, কিন্তু এভাবে তার ঘুরে বেড়ানোকে ভালো চোখে দেখত না অনেকেই। তারপরও মোহনের সহজ সরল কথাবার্তার জন্য তাকে সবাই বোকাশোকা মনে করে বেশি বকাঝকা আর করত না। আর মোহনও প্রতিবার এক একটা উল্টোপাল্টা দুঃসাহসী কাজ করেও ছাড়া পেয়ে যেত। তার কৌতূহল ছিল অনেক বেশি, সবকিছুই সে নিজে খুঁজে বের করে দেখতে চাইত। আবার কোথাও কোনো অদ্ভুত ঘটনার কথা শুনলেই চলে যেত দেখতে। কিন্তু একসময় তার নিজের সাথে ঘটতে শুরু করলো কিছু অদ্ভুত ঘটনা। মোহন আশ্চর্য, আমার ঘরে তো কেউ ঢুকে না, এমন কি বউ দিও না। তাহলে কে নিল আমার জিনিসগুলান? কার এত বড় সাহস? দাঁড়াও, তুমি যেই হও না কেন, তোমারে আমি মজা দেখামু। ভেবেছো আমাকে জব্দ করবা? আমি তোমারে জব্দ করব। আমার সাথে ফন্দিবাজি, এক একবার এক এক জিনিস চুরি, আবার রাস্তায় মাঠে জঙ্গলে সেই সব ফেলে দিচ্ছ। নিশ্চয়ই কেউ আমারে বোকা বানানোর কোনো চেষ্টা করতেছে। এটা কি প্রদীপের কাজ? না, ও আর যাই করুক, কিছু চুরি করবো না। কিন্তু তাহলে গেল সেটা, আর ওই হাসিটাই বা কার ছিল? মনে হলো ঠিক যেন কানের কাছে হেসেছিল কেউ, নাকি তার ভুল হচ্ছে। ক্লান্ত হয়ে থাকার কারণে কানে ভুলও তো শুনতে পারে, কিন্তু সেটা না হয় হতে পারে। কিন্তু আস্ত ঘড়িটা তো নাই হয়ে যেতে পারে না মনের ভুলে। সেই রাতটা এপাশ ওপাশ করে কাটিয়ে দিল মোহন। সকাল হতে না হতেই দাদার কাছে, মানে রূপমের বাবার কাছে গিয়ে সব খুলে বলল মোহন।
দাদা, ও দাদা, তোমার একখান জিনিস বলবো, কি কবি কয়ে ফেল। ভয় পাইবে না তো? ভয় ভয় পাবো কেন? কি করতে চাস ক। দাদা, আমার ঘর থেকে গত কয়েকদিন অনেক জিনিস চুরি হইতেছে দাদা। চুরি? তার মানে বাড়িতে চোরের উপদ্রব হয়েছে? তাহলে তো থানায় খবর দিতে হয়। আহা, আরে শুনো, চুরি যাওয়া জিনিসগুলো তো আবার আমি ফেরত পাই। যে পথে আমি হাইটা যাই সেই পথে আমি পাই। কাল রাইতে আমার মাতার কাছে কে জানি আইসা করে আসছে দাদা। আমি উঠে দিই কেউ নাই, তারপরে দেখি আমার আগ্গরিটা নাইগা। ই আবার কেমন কথা? জীবনতে এমন চুরির কথা শুনিনি কখনো। আমার তো মনে হচ্ছে বাড়িতে ভূতের আসর হয়েছে। মাথার কাছে হাসির শব্দ, কি ভয়ানক কথা। হ্যাঁ দাদা, মেয়ে ছেলের হাসি সত্য। মেয়ে ছেলে? হ, বাড়িতে দুই বৌদি ছাড়া তো আর কোনো মেয়ে ছেলেই তো নাই। মেয়ে ছেলের হাসি আসবে করতে। আহা দাদা, তারা কেউ না, ওই হাসি অন্যরকম, কেমন জানি পেতনি পেতনি। রাম 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 রাম, কি কইতাছিস? রাম নাম করতে হয়। আহা, পেতনিটার যে কি কইরা শাস্তি দেওয়া যায় সেইটাই আমি ভাবতাছি দাদা। ওই কথা কইস না মোহন, তোর সাহস বড্ড বেশি। আমি ওঝা ডাকবো। ভূত পেতনির সাথে লাগতে যাওয়া উচিত না। কি ভয়ানক কথা। রাম 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 রাম। রূপমের বাবা প্রচন্ড ভয় পেয়ে গেলেও মোহন কিন্তু ভয়ের চাইতে বেশি রেগে গিয়েছিল। ভূত হোক আর যাই হোক, তাকে নিয়ে মজা করবে আর সে কিছু করতে পারবে না, এটা ভেবেই মোহনের রাগ হচ্ছিল। আর সে এটা ভেবেও অবাক হচ্ছিল, এসব করে কোনো ভূত পেতনির লাভ কি। সে মনে মনে ঠিক করলো, এবার যদি কোনোভাবে ওই অদ্ভুত অশরীরী আত্মা তার সামনে এসে পড়ে, সে একেবারে চেপে ধরবে, দরকার হলে ভূতের সাথে যুদ্ধ করবে। ভূত এটা টের পেল কিনা কে জানে। কয়েকদিনের মধ্যেই এমন আরো অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো যে মোহন প্রচন্ড ক্ষেপে গেল। ওমা মোহন, তোমার গলায় এইটা কি? কলাই আবার কি থাকবো, গামছা। গামছা? আমি যে দেখি জবা ফুলের মালা। জবা ফুলের মালা দিলে কে? এটা করতে এলো, আশ্চর্য বিষয়। কই গেছিল গো? কে পরায় দিল কও না? বৌদি, তোমার দিব্যি করতে গাইলো এটা আমি জানি না। আমি তো জঙ্গলের ভিতরে গেছিলাম, সেইখানে তো কোনো জবা ফুল গাছ নাই। আরে আমি কি মালা পরে ঘুরার লোক? তাজ্জব ব্যাপার। তাহলে কে গলায় মালা দিল খেয়ালই করো নাই? আর এতক্ষণ ধরে গলায় আছে এটা টেরও পাও নাই? এমন কথা তো বাবা জীবনেও শুনি নাই। মা গো মা, নিশ্চয়ই এটা ওই ভূতনির কাজ। পরে পাইলে যে কি করমু। বিড়বিড় কইরা কি কইতাছো মোহন? তোমার কি মাথা টাথা খারাপ হইলো নাকি? কিছু না বৌদি, তুমি যাও তো, আমার খুব খিদা পাইছে। কিছু খাবার আছে? সারাদিন টোটো কইরা জঙ্গলে ঘুরে বেড়াইলে তো খিদা তো লাগবই। তোমার খাবার ঢাইকা দিয়ে রাখছি, তোমার ঘরে আছে, থালা দিয়ে ঢাকা দিয়ে আছে। উহ বৌদি, তুমি কত ভালো। আমার যা খিদা পাইছে না, কই দেখি কি রাঁধছো। কই খাবার কই? থালা তো খালি। কি কও? আমি নিজের হাতে তোমার জন্য খাবার ঢাকা দিয়ে রাখছি। এই দেহ কই খাবার? থালা তো খালি। ও মা, সত্যি তো? খাবার গেল কই? বিলাইতে খাইলো নাকি? এমন বিলাইয়ের কথা তো শুনি নাই। খাবারও খাইবো, আবার থালাও ডাকনা দিয়া যাইবো। মা গো মা, এসব কি হইতাছে এই বাড়ি? ভূত পেটের জ্বালাতন শুরু হইলো নাকি? তোমায় কত কইরা কই ঠাকুরপো ও জায়গায় কু জায়গায় যাইও না, কিন্তু তুমি কারো কথা শুনলে তো তখন কি হইব? আমার তো খুব ভয় করতাছে। আরে রাখো তোমার ভূত পেতনি। একবার যদি সামনে পাই, এমন মজা দেহামো, ভূতের ভূতগিরি লেম্বু চিপা চিপটা বাই করি। আমার খাবার খাইয়া ফেলাও। দাঁড়াও, দেখাইতাছি মজা। আইয়া লই। কুয়াশা, কুয়াশা। সংকোচ নয় সচেতনতা। সংকোচ নয় সচেতনতা। পরিবেশনায় সেনোরা, একটি স্কয়ার পণ্য।
শুনুন শুধুমাত্র এবিসি রেডিওতে প্রতি বৃহস্পতিবার দুপুর 2টার খবরের পর। The same square quality. কুয়াশা কুয়াশা বন্ধুরা শুনছেন কুয়াশায়। আজকে কুয়াশার মূল কাহিনী প্রথম পর্ব হয়ে গেছে এবং আমরা প্রথম পর্বে দেখেছি যে হাসান নামে একটি ছেলে দৈনিক পত্রিকায় কাজ করে এবং তারই সহকর্মী রূপম, এবং রূপমের মুখে শুনছি আজকের যে কাহিনীটা, যে ঘটনা, সেটা আমরা দেখেছি যে রূপমের কাকা ছিলেন একজন সহজ সরল মানুষ, মোহন যার নাম, এবং সেই মোহন কাকার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। তার ঘর থেকে জিনিসপত্র সব চুরি যাচ্ছে, কে নিচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। কোনো মানুষের কাজ নাকি অন্য কিছুর কাজ সেটাও বোঝা যাচ্ছে না। এবং এক রাতে মোহন কাকার ঘরে তার কানের পাশে কে যেন দীর্ঘশ্বাস ফেলছিল এবং এক অদ্ভুত একটা ভয়ঙ্কর একটা হাসি শুনলাম আমরা। তারপর দেখা গেছে সে জানে না, কিন্তু তার গলায় চলে এসছে একটা জবা ফুলের মালা, এবং তার বৌদির সঙ্গে সে যখন কথা বলছিল তার বৌদি তাকে This track was downloaded from FusionBD.com. খেতে দিয়েছেন, এবং খেতে দেবার পরে যে ঢাকনা দেওয়া আছে খাবার থালার উপরে, কিন্তু খাবার নেই ভেতরে। তো একটা বেড়াল যদি খেয়ে থাকে তো সে তার খাবার ঢাকনা দিয়ে যেতে পারে না। এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে সব তার সঙ্গে, এবং যার কোনো কুল কিনারা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এটা কি ভূতের কাজ নাকি পেতনির কাজ নাকি অন্য কিছুর কাজ? তো বন্ধুদের প্রশ্ন করেছিলাম যে কারো যদি কোনো প্রেডিকশন থাকে যে আজকের মূল কাহিনীর আসলে ঘটনাটা কি হতে পারে, আজকের রহস্য যেটাই থাক না, রহস্যের আড়ালে কি আছে সেটা যে জানাতে চায় বা জানাতে পারে সঠিক উত্তরটা আমি দেখতে চাই। প্রেডিকশন কারেক্ট হবে তো পরে বলবো কারেক্ট হলে কি হবে, কিন্তু আবারও বলছি সবাইকে যে যেটাই প্রেডিক্ট করুন না কেন আমাকে লিখে পাঠাতে পারেন, যে কোনো মোবাইল থেকে 2221 এবিসি লিখে কথাটি লিখে নাম সহ পাঠিয়ে দিতে হবে। আর যে শারমিন আছির সঙ্গে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। না, বিরতি নিচ্ছি না, আমরা এখনই পরের পর্বে চলে যাবো, আমাদের সময় নেই, তারপরে বিরতি নেব। আমি আসলে এত গল্পের মধ্যে ঢুকে গেছি যে বুঝতে পারি। তো ঠিক আছে, আমরা পরের অংশ শুনবো, তারপরে ফিরে আসছি। সে পর্যন্ত আমাকে লিখতে থাকুন। মোহনের গা জ্বলে গেল রাগে। এমন জ্বালাতন আর কাহাতক সহ্য হয়? সবার সামনে কেমন লজ্জায় পড়তে হচ্ছে, গলায় কেমন জবা ফুলের মালা পরে বৌদির সামনে লজ্জা পেতে হলো। কোন ফাঁকি বা পেতনিটা তার কাছে এসেছিল আর কেনই বা সে কিচ্ছু টের পেল না? এবার থেকে সে খুব তককে তককে থাকবে, পেতনিটার একটা বিহিত করতেই হবে। কয়েকদিন পরে মোহন গেল মাছ ধরতে। সে সময় রাতের বেলা সে মাছ ধরতে যেত। তার নিজের বড়শি ছিল, মাছ ধরার সব যন্ত্রপাতিও ছিল, একটা ছোট নৌকাও ছিল তার। নৌকাতে টিমে একটা আলো জ্বালিয়ে নদীতে জাল ফেলে প্রায় মাছ ধরত মোহন। এটা তার খুব প্রিয় একটা কাজ ছিল। সেদিন রাতে সে একটা বড়শি নিয়ে বড় দিঘিতে গেল মাছ মারতে। তখন বেশ রাত হয়ে গেছে। মোহনের মনে হচ্ছিল আজ কিছু একটা হতে পারে, এজন্য সে সাবধান হয়ে গিয়েছিল। সাথে লাঠি, মাছ মারবার একটা কোচ, কেউ ধরতে আসলে অস্ত্র হিসেবে সেটা ব্যবহার করা যাবে। সবকিছু নিয়ে দিঘির পাড়ে কান খাড়া করে সে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময় পেছনে ছুপে একটা খচমচ শব্দ শোনা গেল। সাথে সাথে কান খাড়া করল মোহন। শিয়াল কুকুর নাকি অন্য কিছু? যেটাই হোক না কেন আজকে তার ছাড়া নাই। আবারও ভীষণ রকমের হুটোপুটি শব্দ শোনা যেতে লাগবে ঝোপের ভেতর থেকে। এবার নিজেই সুরে নাকি কান্নার মতো শোনা যেতে লাগবে। বলার মতো অবস্থা সে ছিল না, তবে ভয়ঙ্কর কিছুই হবে হয়তো, কারণ তার অবস্থা স্বাভাবিক ছিল না। সারা রাত ফিরে না আসায় পরের দিন সকালে তার খোঁজ পড়ে যায় বাড়িতে। ভাইয়েরা পাগলের মতো খোঁজাখুঁজি করতে থাকে তাকে, কিন্তু কোথাও পাওয়া যায় না। অবশেষে সেই দিঘির পাড়ে ঝোপের কাছে পৌঁছে যায় রূপমের বাবা। ওই দিকটাই দেখ তো, দিঘির ওই পাড়টাই দেখ। কই গেল? মাছ মারার বড়শি লইয়া বাইরে হইলে তো নদীর দিকে যাওয়ানোর কথা না, ও তো কখনো এমন করে না। আবার কোন বিপদে পড়লো কে জানে।
কই 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 কি হয়েছে? হাই হাই, এ কি অবস্থা? মুখ দিয়া দেই ফেনা উঠতাছে। কি কইরা এমন হইল? ও কাকা, এদিকে জ্ঞান নাই। হাই হাই, আমার ভাই কি মইরা গেল নাই? ওরে এই, তোরা তাকায় তাকায় দেখাস কি? তাড়াতাড়ি ধর, কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যাই, তাড়াতাড়ি চল। এমন সব উচ্চমার্গীয় কথাবার্তা যা কেউই ভালো বুঝতে পারত না। মোহন, তোর কি হয়েছিল রে? বলবি, সেদিন এভাবে পড়ে আসিলি কেন? হ্যাঁ গো, আমার তো মনে হয় সে পেট নিটাই ধরছিল, তাই বুঝি? বলো না মোহন। কি জানি, কত কিছুই তো আছে পৃথিবীতে। মানুষ কি এক জীবনে সব রহস্য জানতে পারে? তোর কথা কিছুই বুঝতেছি না। কি বলে যে সারাদিন বিড়বিড় করিস? হ্যাঁ গো, আমার মনে হয় এর মাথাটা এখনো ঠিক হয় নাই। কি এমন সব কথা কয় যেন? দেখি কবিরাজ মশাইকে আরেকবার আসতে বলি। কি রোগ যে হলো। দাদা, সব রোগ কি মানুষের হাতে সারে দাদা? কিছু রোগের কোনো ওষুধ না হয় না দাদা, কিছু রোগের কোনো ওষুধ হয় না। তুই যে কি বলতে চাস আমি কিচ্ছু বুঝি না। তুই আবার আগের মতো হয়ে উঠলে আমার শান্তি হয় রে। একবার যে সময় চলে যায় সেই সময় কি আর ফিরে আসে দাদা? শুনতাছো, আমার কেমন যেন ভয় করতেছে। মনের কথা শুনলে মনে হয় এই যেন আমগো সেই আগের মোহন না। আমগো মোহন কেমন বোকা বোকা কথা কইতো, আর এই যেন কেমন জ্ঞানী জ্ঞানী কথা কয়। এইসব কইতে শিখলো। গল্পটা সত্যি খুব ইন্টারেস্টিং। মোহন কাকা এভাবেই কি হারিয়ে গেল? হ্যাঁ হাসান ভাই। কিন্তু রূপম, এসব কিছুই কিন্তু তোমার নিজের চোখে দেখা না, সবই বড়দের মুখে শোনা গল্প। আর শোনা গল্পে অনেক ভুল থাকতে পারে। আমার মনে যেই প্রশ্নটা জেগেছে তা হলো, তোমার কাকা যেহেতু অসুস্থ হয়ে গিয়েছিল, তাহলে কার কাছ থেকে তোমরা জানতে পারলে যে সেই রাতে আসলে কি ঘটেছিল? হাসান ভাই, আমার গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। আরো বাকি আছে? আসল গল্প তো এখনো শুরুই হয়নি। এতক্ষণ যা বলছিলাম সে সবই আমার ছোটবেলায় ঘটে যাওয়ার ঘটনা, আমার কাকার জীবনে। আমি সেসব নিজের চোখে দেখিনি কিছু, শুধু বড়দের মুখে শুনেছি। আর এখন আপনাকে বলবো আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথা। খুব মন দিয়ে শুনবেন। বলো কি? অবশ্যই শুনবো, বলো বলো। তার আগে আরেক কাপ চা দিতে বলি। আপনার আগের চাটা তো শেষই করেননি, ঠান্ডা হয়ে গেছে। ওহো, আসলে গল্পের এক পর্যায়ে আমি এতটাই ডুবে গিয়েছিলাম, চাটা শেষ করার কথা মনেই পড়েনি। ঠিক আছে, আরো এক কাপ চা খাওয়া যাক, আর গল্পটাও চলুক। রূপম আবারও তার গল্প শুরু করলো। এতক্ষণ তো পুরনো কথা হচ্ছিল। মোহন কাকা যখন হারিয়ে গেল তখন রূপম খুবই ছোট ছিল। মোহন কাকা দেখতে কেমন ছিল তাও তার পুরোপুরি মনে নেই, ভাষা ভাষা মনে পড়ে। রূপম যখন একটু বড় হয়ে উঠেছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, তখনকার একটা ঘটনা। পরীক্ষা দেবার পর রূপম মনের আনন্দে ছুটি কাটাচ্ছে। পড়াশোনার চাপ নেই বলে বাড়িতে বাবা মাও তেমন কোনো শাসন করে না। রূপম মনের আনন্দে ঘুরে বেড়ায়। রূপমদের অবস্থা বেশ ভালো ছিল। তাদের বাড়িটা গ্রামে হলেও তাতে অনেকগুলো ঘর। রূপমের ঘরটা এক পাশে। রূপম নিজের ঘরে কাউকে ঢুকতে দিত না, নিজেই নিজের ঘর গোছাত। এমনকি পরীক্ষা শেষ হবার পর ছুটিতে সে নিজেই নিজের ঘরের জন্য কাঠ কেটে আসবাব তৈরি করতে লাগলো। রূপম না থাকলে নিজের ঘর সে আটকে রেখে যেত যেন কেউ ঢুকতে না পারে। এই সময় তাদের বাড়ির বাইরের দুটি ঘর ভাড়া দেয়া হলো। নতুন ভাড়াটিয়া এলো। ওদের অবস্থা বেশি ভালো ছিল না। নতুন ভাড়াটিয়ার একটা মেয়ে ছিল, রূপমেরই বয়সী। দেখতে ততটা ভালো ছিল না। রূপম খুব অবাক হয়ে আবিষ্কার করলো সেই মেয়েটার প্রতি প্রচন্ড আকর্ষণ বোধ করছে। কিছুতেই সেই মেয়েটাকে না দেখে থাকতে পারে না। বারবার নানা অজুহাতে সে নতুন ভাড়াটিয়ার বাসায় গিয়ে হাজির হতে লাগলো। মাসিমা, বাড়ি আছেন? মা রান্নাঘরে আছে, কিছু লাগবে? ও আচ্ছা, মা একটু চিনি নিতে বলছে। বাড়িতে হঠাৎ চিনি শেষ হয়ে গেছে তো,
আমি আয়না দিতেছি, আপনি বসেন। আপনি মনে হয় পড়াশোনা করেন। এবার ম্যাট্রিক দিব। আচ্ছা, আমি এবার দিছি, পরীক্ষা শেষ তো তাই ছুটিতে আসছি। তাহলে সারাদিন ঘরে বসে করেন তো কি? এই তো আমার ঘরের জন্য একটা বুকসেল বানাইতেছি। আপনি নিজে বানাইতেছেন? হ্যাঁ, আমার এগুলো করতে ভালোই লাগে। আপনার কি কি করতে ভালো লাগে? অনেক কিছু। এই যেমন আপনার সাথে এখন কথা কইতে ভাল লাগতেছে, কাঠের বুকশেলফ বানানো দেখতেও আমার ভাল লাগে। মাঝে মাঝে এসে দেখলেই তো পারো। ইয়ে, আমি যাই। চিনি নিয়ে যান। চিনি লাগবে না? না, লাগবে না। রূপম পরিষ্কার বুঝতে পারছিল যে ব্যাপারটা সবার চোখে খুবই খারাপ দেখাচ্ছে, এমনকি তার নিজের কাছেও ব্যাপারটা খারাপ লাগছিল, কিন্তু সে কিছুতেই নিজেকে আটকে রাখতে পারে না। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যায় সে মেয়েটির কথা ভাবলে। তার নিজের ইচ্ছার বিরুদ্ধেই সে মেয়েটাকে দেখতে চলে যায়। এমনও নয় যে মেয়েটা দেখতে দারুণ সুন্দরী, দেখতে আর 10 জনের মতোই খুব সাধারণ, এমনকি ভালো লাগার মতোও নয়, কিন্তু তবুও রূপমের মাথা খারাপ হয়ে যেতে থাকে। মেয়েটাও তাকে অপছন্দ করতো না, বরং নানাভাবে ইঙ্গিতে বোঝাতো যে তারও রূপমকে ভালো লাগে। রূপমের মাথা দিনে দিনে এলোমেলো হয়ে যাচ্ছিল, প্রায় সে অসংলগ্ন কথা বলে বসতে লাগলো। একদিন রাতের কথা, খাবার টেবিলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে। এমন সময় রূপমের মেজ কাকা রূপমকে তার পরীক্ষার পরের প্ল্যান নিয়ে জিজ্ঞাসাবাদ করতে লাগলেন। হ্যাঁ রে রূপম, তোর পরীক্ষা তো শেষ, এখন কি করবি? কিছু প্ল্যান করছিস? বিয়ে করব। এইটুকু ছেলের কথা শুনো, তা তুই কাকে বিয়ে করবি বলতো? পাশের বাড়ি শিলাকে। শোন সুভাষ, তোর ছেলের কথা শোন। রূপমের মা শোনো, এতটুকু ছেলে কি কয়? আমি বলেছি তো একবার শিলাকে বিয়ে করব, তা তোমরা কেন আমাকে নিয়ে হাসাহাসি করছো? আমি শিলাকে বিয়ে করব এক্ষুনি, তোমরা একটা কথাও বলতে পারবে না। সবাই রূপমের এমন ব্যবহার দেখে হতভম্ব হয়ে গেল। রূপমের মতো শান্ত শিষ্ট ছেলে যে এমন ভাবে বেয়াদবি করবে তা কেউ ভাবতেও পারেনি। রূপম নিজেও জানে না এসব কথা কি করে মুখ দিয়ে বের হলো। রূপমের বাবা প্রচন্ড রেগে গিয়ে ছেলেকে ভীষণ মার দিলেন, এতই মারলেন যে রূপম প্রচন্ড অসুস্থ হয়ে পড়ল। রাতে তার ভীষণ জ্বর চলে আসলো। রূপমের বাবাও রাগের মাথায় ছেলেকে মেরেছেন, বুঝতে পারেননি যে তার এই অবস্থা হবে। যখন দেখলেন ছেলের অবস্থা খুব খারাপ, তখন ডাক্তার আনা হলো। ডাক্তার ওষুধ দিলেন, চিকিৎসা চলতে লাগলো, কিন্তু রূপম তো আর সেরে ওঠে না, বরং দিন দিন তার অবস্থা আরো খারাপ হতে লাগলো। ধীরে ধীরে কেমন যেন শুকিয়ে যেতে লাগলো রূপম, তার জ্বরও সারে না, বিছানার সাথে যেন মিশে যাচ্ছে রূপম ধীরে ধীরে। বাড়ির সবাই প্রচন্ড ভয় পেয়ে গেল, এমনকি ডাক্তার পর্যন্ত আশা ছেড়ে দিল। এমন আজব রোগ তিনি কোনোদিন দেখেননি, কোনো লক্ষণ নেই, কিছু নেই, কোন রোগের চিকিৎসা করবেন তিনি? যখন এই অবস্থা, ঠিক তখন আজব একটা ঘটনা ঘটল। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই দেখে বাইরের ঘরে মোহন বসে আছে। বৌদি, ও বৌদি, কেমন আছো? ও মা, এ আমি কি দেখতেছি? এটা কেডা? ঠাকুরপো? রূপমের বাপ, ও রূপমের বাপ, তাড়াতাড়ি আসো, শিখে দেখা যাও তো। তুমি এদিন পর কই থেকে আইলা? তোমার চেহারা সুরতে একটুও পাল্টায় নাই। তুমি কই ছিলা দিন? কেন আমগো না বইলেই চইলা গেছিলা? বৌদি, বৌদি, এত কিছু বলার সময় নাই, আমাকে ভিতরে নিয়ে চলো, রূপমের কাছে। তুই মোহন, তুই আমার ভাই, এতকাল পরে আসিস। আমরা তো ভাবছি তোর আর কখনোই ফিরে পাবো না। তুই কই আসিলি জানিস? কেমনে খুঁজছি তোরে? দাদা, দাদা, সব কথা বলবো পরে। রূপম কেমন আছে? রূপম, আমার ছেলের কি যেন এক অসুখ হয়েছে রে, ওরে বোধহয় আর বাঁচাতে পারুম না। সব দোষ আমার,
আমি একদিন রাগের মাথায় ওরে মারছিলাম, তারপর থেকে ওর এই অবস্থা। আমার ছেলের যে কি হয়ে গেল। দাদা, আমার রূপমার কাছে নিয়ে চলো। আর কোনো কথা না বলে মোহন তাড়াতাড়ি ভেতর বাড়িতে পা দিল, দিয়ে থমকে দাঁড়ালো একবার, তারপর দ্রুত রূপমের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য রূপমের মাথায় হাত রাখলো, তারপরে ছিটকে বাইরে বেরিয়ে এলো। বৌদি, ঘটনা খুব খারাপ। এই বাড়িতে খুব খারাপ কিছু একটা ঘটছে। তুমি এসব কি কইতাছো মোহন? কি হয়েছে আমার পোলার? বলবো ভাবি, বলবো। তার আগে আমি যা বলি তাড়াতাড়ি তা করতে হইব। মোহন, কি করতে হইব তুই খালি কো একবার। ভাইজান, 60 জন লোক লাগবো। রূপম রে না শুইয়া বিছানা আলগা কইরা ওরে ঘরের বাইরে নিতে হইব। ঠিক আছে, আমি অহনি সবাই ডাকতেছি। রূপমের বিছানা শুদ্ধ বাইরে বের করে আনা হলো ওকে। এরপর মোহন কাকা ঘরের মেঝে খুঁড়তে শুরু করলেন। মেঝেটা ছিল সিমেন্ট দিয়ে পাকা করা, সেটা ভেঙে ফেলা হলো। তারপরে খুঁড়তেই পাওয়া গেল অদ্ভুত সব জিনিস, মহিষের শিং, মাথার চুল, বিভিন্ন রঙের অদ্ভুত সব জিনিস। এগুলো কিভাবে গেল সিমেন্টের মেঝের নিচে, সেটাও একটা আশ্চর্য ব্যাপার। এরপরে রূপমের বালিশ ছিঁড়ে ফেলতেই বের হয়ে গেল কতগুলো তাবিজের মতো জিনিস। সবাই হতভম্ব হয়ে গেল এসব দেখে। রূপমের ঘরে বাইরের কারো ঢোকা অসম্ভব, সে কখনোই কাউকে ঢুকতে দেয়নি, এমনকি ঘরের আসবাবগুলো তার নিজের হাতে বানানো। তাহলে এগুলো কে রাখলো? আর দেরি না করে মোহন কাকা নিজের হাতে প্রতিটা জিনিসই পুড়িয়ে ফেলল। সবাই আশ্চর্য হয়ে গেল যখন দেখলো তাবিজগুলো পুড়ে যাবার সাথে সাথে রূপম উঠে বসে মাকে বলল, মা, খিদে পেয়েছে, খেতে দাও। রূপম ভালো হয়ে উঠছে। তারপর সবাই মোহনকে জিজ্ঞাসা করতে লাগলো কিভাবে কি ঘটেছে। এসব কি হইতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মোহন, তুই বল আমারে। দাদা, রূপম রে তাবিজ করা হয়েছে, কালা জাদু। এইসব তোমরা বুঝবা না। তয় এখন বিপদ কাইটে গেছে। কালা জাদু? কিন্তু কে করছিল এসব? কইতে পারি না। কেডা আবার? নিশ্চয়ই শিলার মা। আর কি হইব? অজ্ঞ অবস্থা তো বালা না। আমার পোলারে তাই তাবিজ কইরা ওরা বশ করতে চাইছিল। ইস, বৌদি, এরকম হইতেও পারে, আবার নাও হইতে পারে। অহন বিপদ নাই, এটাই বড় কথা। না বাপু, আমি আর বাড়িতে ভাড়াটিয়া রাখুম না। আমার পোলার জান আগে, আমি আর কাউরেই বিশ্বাস করি না। বন্ধুরা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, সঙ্গে আছে আমি আরজে শারমিন। কুয়াশার কাহিনী বেশ লম্বা সময় ধরে শুনছি আমরা, মাঝখানে আমি আর কোনো বিরক্ত করিনি। তারপর পরের যে আমরা শেষ অংশ এখন শুনবো, পরের অংশটা শুনবার আগে একটু জানিয়ে দিচ্ছি কাহিনীর একটুখানি যারা মাঝখানে জয়েন করেছেন। আমরা শুরুতেই দেখেছি হাসান এবং রূপম একই অফিসে কাজ করে এবং রূপমের কাছ থেকে হাসান শুনছিল এই ঘটনা। প্রথমে আমরা শুনেছি রূপমের যে কাকার কথা, অর্থাৎ মোহন কাকার কথা, তার সঙ্গে কি হয়েছিল এবং সে কি করে অন্তর্ধান হয়ে গেল, বাড়ি থেকে চলে গেল একেবারে, তার অন্তর্ধান হয়ে যায়। তারপর সে আবার ফিরে আসে কখন, যখন রূপমের জীবনে ঠিক সিমিলার মোহন কাকার মতো এরকম ঘটনা ঘটছিল কিছু আমরা দেখতে পাচ্ছি। এবং একদিন হঠাৎ দেখা গেল যে মোহন কাকা বাড়ির বাইরে বসে আছেন, তিনি আবার ফিরে এসেছেন এবং তাকে দেখে সবাই অবাক যে এত বছর পরে তিনি কোত্থেকে ফিরে এলেন। এবং তিনি বাড়িতে ঢুকেই রূপমের কথা জিজ্ঞেস করছিলেন, যেন তিনি আগে থেকেই জানতে পারছিলেন বা জানতে পেরেছিলেন যে রূপমের কিছু একটা হয়েছে। এবং আমরা এই পর্যন্ত দেখেছি যে রূপমের ঘর থেকে রূপমকে নিয়ে আসা হলো বাইরে, একেবারে তাকে যাতে স্পর্শ না করে যাতে নিয়ে আসা যায় সেভাবে তার বিছানা ধরে নিয়ে আসা হলো। এবং তার ঘরের মেঝে খুঁড়ে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস পাওয়া গেছে এবং তার বালিশের ভেতর থেকে নানা রকমের তাবিজ পাওয়া গেল। এবং যখন মোহন কাকা সেগুলো জ্বালিয়ে দিল আগুনে, তারপরেই রূপম একেবারে সুস্থ হয়ে উঠে বসে। এবং আবার একদম শেষ
পর্বের শেষ দিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে মোহন কাকাকে বাড়ির সবাই জিজ্ঞেস করছে যে সে কোত্থেকে জানতে পারলো বা সে কি করে বুঝতে পেরেছে জিনিসটা কি আসলে রূপমের সঙ্গে কি হয়েছিল এবং সে এতদিনই বা কোথায় ছিল। তো সে সবকিছুর উত্তর পাবো আমরা এই শেষের অংশে। আমরা এরপরে আস্তে আস্তে রূপম একেবারে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তার মধ্যে আগেকার সে অসংলগ্ন কথাবার্তা নেই, আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে লাগলো। এমন সময় হঠাৎ করে একদিন মোহন কাকা আবারও নেই হয়ে গেলেন। বাড়ি ভর্তি লোকের মধ্য থেকে কখন যে তিনি চলে গেছেন কেউই বলতে পারল না। তবে এবার আর কেন যেন কেউ অবাক হল না। সবাই বুঝে গেছে মোহন কাকার কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে, আর এই ক্ষমতার কারণেই মোহন কাকা কখনো এক জায়গায় থাকেন না। কিন্তু কিভাবে সেই ক্ষমতা পেল, কিভাবেই বা সে এত দূর থেকেও সবকিছু জানতে পারে, সেই রহস্যের কোনো খোলাসা হল না। গল্প শেষ করে কিছুক্ষণ চুপ করে বসে রইল রূপম। হাসানও চুপ করে আছে। এরপর হাসান বলল, তাহলে তোমার কাকার অলৌকিক ক্ষমতা ছিল? ছিল না হাসান ভাই, এখনো আছে। এটা কত বছর আগের কথা? 10 বছর। আমি যখন এসএসসি পরীক্ষা দিই। এরপরে আর কখনো তোমার সাথে মোহন কাকার দেখা হয়নি, তাই তো? জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা। আমি যখনই বিপদে পড়ি মোহন কাকা তা জানতে পারে। তার সাথে দেখা হোক আর না হোক, অনেক ভালোবাসতেন তিনি আমাকে। যখন অসুস্থ ছিলাম একদিন উনি আমাকে বলেছিলেন তিনি যেখানেই থাকেন না কেন আমি বিপদে পড়লে উনি ঠিকই ছুটে আসবেন। আপনার মনে আছে হাসান ভাই, কয়েক মাস আগে আমি একটা মহা বিপদে পড়েছিলাম। অফিসের একটা ঝামেলায় আমাকে জড়িয়ে ফেলা হয়েছিল, একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আমার নামে, আর যারা এটা করেছিল তারা সব জেনে শুনেই আমাকে বিপদে ফেলেছিল। হ্যাঁ, আমি ব্যাপারটা জানতাম। আর তখন আপনি আমাকে বাঁচাতে চেষ্টা করেছিলেন। আপনার বিশ্বাস ঠিকই ছিল আমার উপরে, অনেক ছোটাছুটিও করেছিলেন আপনি, কিন্তু তখন তো আপনি আমাকে ভালোভাবেও চিনতেন না। তাহলে এত কষ্ট করলেন কেন? সেটা আমি দায়িত্ব মনে করেছি। বিনা অপরাধে আমার চোখের সামনে একজন শাস্তি পাবে তা হতে পারে না। আমি জানি, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি অপরাধ করিনি? আমার তোমাকে সেরকম মনে হয়নি। তাহলে শেষ ঘটনাটা বলি। যেদিন আমার নামে ওসব কথা ওঠে সেদিন আমি প্রচন্ড আপসেট ছিলাম। বাড়িতে ফিরি অনেক রাতে, আমার ঘর তালা দেয়া থাকে। জানেন নিশ্চয়ই আমি ফ্ল্যাটে একা থাকি। ফ্ল্যাটের দরজা খুলে তারপর বেডরুমের দরজা, সেটাও তালা বন্ধ থাকে। সেই তালাটাও খুললাম, তারপর ভাবলাম বারান্দা বসে একটা সিগারেট খাবো। বারান্দার দরজাটা খুলেই দেখি মোহন কাকা সেখানে বসে আছে। আরে কাকা, তুমি এখানে? কেন রে, তোর দেখতে আইলাম, আইতে পারি না বুঝি? কেন পারবে না, কিন্তু এতদিন পরে এখানে এভাবে তুমি ঢুকলে কি করে? ঘরে ঘরে তো তালা দেওয়া। এইটা কোনো ব্যাপার হইল? না, তোমাকে বলতেই হবে, কি করে এখানে এলে? বলছিলাম না তোর দেখতে ইচ্ছে করলো আর আমি চলে আসলাম। তুই কোনো বিপদে পড়বি আর আমি আমু না। তুমি কি করে জানলে আমি বিপদে পড়েছি? তোরে ভালোবাসি যে অনেক, তাই মন বইলা দে। কাকা, আমি খুব খুশি হয়েছি, অনেক ভালো লাগছে। এখন আর কোনো টেনশনই হচ্ছে না। ঠিক এরকম থাকবি, দেখবি সব বিপদ এমনি কেটে যাইব। মোহন কাকা কয়েকদিন থাকলো, আর প্রতিটা দিনই অফিসে অনেক কিছু ঘটলো। কিন্তু রূপম কেন যেন একটুও ভয় পায়নি। সে জানতো তার কোনো ক্ষতি হবে না। ঠিক যেদিন তার বিপদটা কেটে গেল সেই দিনই বাড়ি ফিরে রূপম দেখল বাড়িতে কাকা নেই। হঠাৎ একটু মন খারাপ হয়ে গেল তার, আর তখনই মনে পড়ল কাকা বলেছিল কোনো ভয় নেই, আশেপাশেই তিনি আছেন। রূপম কখনোই একলা নয়, যখনই দরকার হবে এসে পড়বেন তিনি। এমন একটা কাকা থাকা কি কম ভাগ্যের ব্যাপার? এই হলো আমার মোহন কাকার গল্প।
জানি না তিনি কিভাবে টের পান, কিন্তু আমার বিপদে আমি এইভাবেই তাকে কাছে পেয়েছিলাম। এখন বলুন তো হাসান ভাই, আপনার কি মনে হয় না এটা অলৌকিক? হ্যাঁ রূপম, সত্যি এমন একটা কাকা থাকা ভাগ্যের ব্যাপার। আমি জানি না তোমার কাকার সত্যি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে কিনা। আমি যেহেতু এগুলো বিশ্বাস করি না, আমি হয়তো কখনোই মানতে পারবো না। তবে এটা ঠিক, এমন একজন আপনজন পাওয়াটাই তো মানুষের জীবনের সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যে সারা জীবন বিপদে মাথার উপর ছায়া হয়ে থাকে। তোমার গল্পের অনেক রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু সেসব ব্যাখ্যায় আমি যেতে চাই না। কারণ তোমার কাকার উপর তোমার ভরসা থাকুক সারা জীবন, সেটাই আমি চাই। কত রকমের রহস্যই তো পৃথিবীতে আছে, যেগুলোর সমাধান এখনো হয়নি। হয়তো এটাও সেগুলোর মধ্যে একটা। ভালো থাকুক মোহন কাকা, ভালো থাকো তুমি। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প। প্রথমে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই পুরো কুয়াশা টিমকে, কারণ তাদের এফোর্ট ছাড়া এই আয়োজন মানে সম্পূর্ণ করা আমার পক্ষে সম্ভব ছিল না, কখনোই সম্ভব হয় না। এটা পুরো টিম ওয়ার্ক। আজকে মূল গল্পটি পাঠিয়েছেন সাইদ সৌম্য। এটি একটি সত্য কাহিনী অবলম্বনে গল্পটি তিনি পাঠিয়েছেন, এবং স্ক্রিপ্ট তৈরি করেছেন সিফাত মাহমুদ। নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা, সাউন্ডে ছিলেন খালিদ, আর অভিনয় করেছেন তুষার, জাহিদ, সুমন, খালিদ, সাকি, রনি, কাফি, কুমকুম, মঞ্জু, সাফরিন। আর অনেকে প্রশ্ন করেছেন যে মোহন কাকার চরিত্রে কে অভিনয় করেছেন। বেশ কয়েকটা SMS পড়েছে। আমি মোহন কাকার চরিত্রে অভিনয় করেছেন তুষার।